আমি শুধু চেয়েছি তোমায়, লিখেছেন সুরায় রাফা। আধার রাতের রহস্য ভেদ করে বর্ষণে মেতেছে ধরণী। নির্মল প্রকৃতি জুড়ে শুরু হয়েছে বাতাসের তাণ্ডব। ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া বৃষ্টিস্নাত পিচঢালা সড়ক জুড়ে বাড়িধারার উন্মুক্ত উচ্ছ্বাস, যেন বহু যুগলের ক্লান্ত আত্মার নিরবধি প্রফুল্ল স্লোগান। উত্তাল ঝোড়ো বাতাসের দাপটে হুঙ্কারে শিউরে উঠেছে নীলাচল। তীব্র ঝড়ের মাঝে আধার কেটে কেটে এগিয়ে যাচ্ছে মাহিনের 4 চাকার মার্সিডিজ, গন্তব্যহীন এক ফেরারি যাত্রায়। ঝুমবৃষ্টির দানবীয় ছাপটায় ক্রমশ ঝাপসা হয়ে আসছে সম্মুখের দৃশ্যপট। এপাশ ওপাশ ঘুরতে থাকা গ্লাস ওয়াইপার দুটো আলগোছে সরিয়ে দিচ্ছে সেই বিঘ্নতা। মাহিনের স্থির দৃষ্টি সড়কে নিবদ্ধ। পাহাড়ি এলাকায় পিচ্ছিল রাস্তাগুলোর প্রতিটি বাঁকই যেন ভয়ঙ্কর মৃত্যুফাত, তাই মনোযোগ ধরে রাখা আবশ্যক। কিন্তু সেই কাজে বারবার ব্যর্থ হচ্ছে মাহিন। না চাইতেও তৃষ্ণার্ত নয়নজোড়া ঘুরে ফিরে আটকে যাচ্ছে এক রহস্যময়ী মানবী ঐন্দ্রজালে। বর্ষণের এই রোমাঞ্চকর রাতে হুট করেই যার দেখা পেয়েছে মাহিন। এই মুহূর্তে তার পাশেই প্যাসেঞ্জার সিটের উপর গুটিসুটি মেরে বসে আছে ঈশানী। শরীর তার ভিজে চপচপে। সফেদ ফ্রকটার এখানে সেখানে গিজগিজ করছে ধুলোবালির আস্তর। এলোমেলো ফ্যাকাশে মুখশ্রী, সুন্দর নীল চোখের মণি দুটোর প্রজ্বলন হারিয়ে গেছে বিষাদের বিরক্ততায়। বিধ্বস্ত ঈশানীর আপাত মস্তক পর করে দীর্ঘশ্বাস ছাড়ল মাহিন। নিজের ভাবাবেগ সংবরণ করে অত্যন্ত সাবলীল কণ্ঠে বলে উঠল, তোমার এই অবস্থার কারণ কিছুটা আঁচ করতে পারছি। ঈশানী ঘুরে তাকায়। মাহিনের শীতল দৃষ্টি অন্তরে অপরাধবোধ জাগ্রত করে তার। মাহিন বলে, সুন্দর সাবলীল একটা বাস্তব জীবনে পায়ে ঠেলে নিশ্চিত মরীচিকার পেছনে ছুটছ, যন্ত্রণা তো পোহাতেই হবে তোমাকে। আপনার হাতে কি হয়েছে? স্লিং ব্যাগে ঝোলানো মাহিনের বাম হাতের দিকে ইশারা করে প্রশ্ন ছুড়ল ঈশানী। মেয়েটা নিজ জীবনের সংবেদনশীল অধ্যায় নিয়ে আলোচনা করতে অপ্রস্তুত। ব্যাপারটা উপলব্ধি করতেই মাহিন জবাব দিল, অ্যাক্সিডেন্ট। 2 হাতেই? দুটোতেই অস্ত্রোপচার করতে হয়েছে। ইস, কি করে হলো এমনটা? সেটা তো আমিও জানি না। নিরিবিলি শান্ত সড়কে কি করে হলো এমন অ্যাক্সিডেন্ট? কোথা থেকেই বা ছুটে এসেছিল অত বড় একটা মালবাহী লরি? অস্ফুট স্বরে বিড়বিড়ায় মাহিন। ঈশানী কপাল কুঁচকায়। তা দেখা মাত্রই প্রসঙ্গ পাল্টে ফের প্রশ্ন ছোড়েন মাহিন, কোথায় যাবে ভেবেছো কিছু? ব্যাকরেস্টে গা এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। গলা খাদে নামিয়ে আওড়ালো, এরিসের কাছে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঈশানীর পানে অবিশ্বাস্য দৃষ্টি নিক্ষেপ করল মাহিন। ঈশানী মলিন হাসল, অপারক স্বরে বলল, একটা সময় ভাবতাম এই পৃথিবীর সবটুকু ঘৃণা আমি এরিসকে করি, কিন্তু আমি ভুল ছিলাম মাহিন। আমি কখনো এরিসকে ঘৃণাই করতে পারিনি। যদি পারতাম, তাহলে ওর অন্যায়গুলোকে চোখের সামনে দেখেও ভালোবাসতাম না। পুরো দুনিয়া যেখানে অন্যায় দেখছে, তুমি সেখানে ভালোবাসা দেখছো? ইউ আর সিক ঈশানী। মাহিনের কণ্ঠে বিরোধ। ঈশানী বলল, আমার জন্য আপনার এত চিন্তা কিসের? ভালো লাইফ, ভালো ক্যারিয়ার সব আছে আপনার কাছে। এখনই সময় জীবনটাকে নিজের মতো গুছিয়ে নিন। যদি বলি মুভ অন করতে পারছি না, বিশ্বাস করবে? তৎক্ষণাৎ কথা ঘুরালো ঈশানী। ইনানি চলুন, ব্ল্যাক হোলে যাব। ঈশানীর বলতে বাকি তন্মধ্যে অ্যাক্সেলে পা দাবালো মাহিন। অকস্মাৎ গতি জড়তায় সামনের দিকে ঝুঁকে গিয়েও নিজেকে সামলালো মেয়েটা। মাথা তুলে কিছু বলবে তার আগেই বাক্য ছড়ে মাহিন, তোমার গন্তব্যে এসে গিয়েছি। ওই যে সামনেই দানবের মতো দাঁড়িয়ে আছে ক্যাসেলটা। মাহিনের দৃষ্টি অনুসরণ করে ঈশানী তাকালো এক পল, পর মুহূর্তেই দৃষ্টি ঘুরিয়ে শুধালো, আপনি জানতেন আমি এখানে থাকি? তির্যক হাসির রেশ খেলে গেল মাহিনের পুরুষালী ওষ্ঠে। অকপটে জবাব দিল, যার নীল নয়নের আড়ম্বরে কতগুলো মাস ধরে ভূত হয়ে আছি, আড়ালে তার খোঁজ খবর রাখাটাকে অন্যায় বলছ? আমি আপনার সুরক্ষার কথা ভাবছি, আর আমি তোমার। কথা বাড়ালো না ঈশানী। বৃষ্টির মাঝে নির্বিকারে নেমে গেল গাড়ি থেকে। টিনটেড জানালার কার্নিশে ভর দিয়ে বাইরে ঝুঁকল মাহিন। স্পষ্ট গলায় প্রশ্ন ছুড়ল, ভেতরে গিয়ে যদি এরিসকে না পাও, আমি আসবো তোমার সঙ্গে? তেতো স্বরের তরল নেমে গেল ঈশানীর শুষ্ক কণ্ঠতালু বিয়ে। মাহিনের কথা অগ্রাহ্য করে বলল, আমাকে এতটা পথ সাহায্য করার জন্য ধন্যবাদ মাহিন। এবার আপনি দ্রুত চলে যান। এই জায়গাটা আপনার জন্য মোটেই নিরাপদ নয়। আর যদি তোমার কোনো বিপদ হয়? উপহাস করে হাসল ঈশানী। শুষ্ক একটা ঢোক গিলে বলল, বিপদকে আলিঙ্গন করেই তো এখানে পৌঁছেছি। পরিত্রাণের উপায় কোথায়? ব্যক্তিত্বধারী মাহিন মেনে নিল ঈশানীর সিদ্ধান্ত।
ঠিক আছে, বি কেয়ারফুল। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ধীর পায়ে প্রস্থান করলো ঈশানী। যাওয়ার সময় আরও একবার পিছু ডাকলো মাহিন। কিঞ্চিত অধিকার খাটিয়ে বলল, আমি আশেপাশেই থাকবো, চিন্তা নেই। ঈশানী ফিরে তাকালো না আর, দ্রুত হেঁটে আড়াল হয়ে গেল দৃশ্যপটের। ব্ল্যাক হোলে পা রাখতেই সশস্ত্র গার্ডের নির্বিকার অবস্থান পরিলক্ষণ করে স্তব্ধ হয়ে গেল ঈশানী। যে সে গার্ড নয়, এরা ডেমন নাইফ, যারা সবসময় সঙ্গ দেয় মাফিয়া বসকে। তার মানে কি ঈশানীর ধারণা সঠিক? এরিস কি সত্যিই ফিরে এসেছে পিড়িতে? নিজ মনের ভাবনায় উচ্ছ্বসিত হয়ে উঠল রমণীর ফ্যাকাশে বদন। দাঁড়ালো না এক মুহূর্ত আর, লাউঞ্চের গোলকধাঁধা পেরিয়ে ছুটে চলে গেল দোতলার অফিস কামরায়। দরজা ঠেলে ভেতরে ঢুকতে যেয়ে হৃদস্পন্দন গতি হারায় রমণীর। আজ কতগুলো দিন বাদে মানুষটাকে আবারও চোখের সামনে দেখতে পাবে, সেই ভেবে অযাচিত এক শিহরণ বয়ে যায় তার সর্বাঙ্গে। বিগত দিনগুলোর বর্বর বিষণ্ণতা ছাপিয়ে প্রশান্তির দমকা পবনে পুলকিত হয় অন্তর। লম্বা শ্বাস টেনে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ঈশানী। ভেতরে পা রাখা মাত্রই আকাঙ্ক্ষিত মানুষটার দর্শনে শেষ বিকেলের মরা রোদের ন্যায় শরীর জুড়ে ঝরঝর করে নেমে আসে ক্লান্তির বহর। ওই তো একটু দূরেই পর্বতের ন্যায় নিটল দাঁড়িয়ে সে মানব। অনুভূতিহীন শূন্য নেত্রদ্বয় ধনুকের মতো নিবদ্ধ হয়ে আছে ঈশানীর পানে। শুধু এরিস নয়, তুষার এবং অজ্ঞাত এক মেয়ে উপস্থিত ছিল ভেতরে। সেসবের ভ্রুক্ষেপ নেই ঈশানীর। ও কেবল সেই মানুষটাকেই অবলোকন করতে ব্যস্ত, যে বলেছিল আমি কখনো ছেড়ে যাব না তোমায়। সে কি আদৌ জানে তার অভূমিষ্ঠ অংশকে সুরক্ষিত রাখার জন্য ঈশানী আজ কতটা বিধ্বস্ত, কতটা পরিশ্রান্ত? কক্ষের মধ্যেই পিনপতন নীরবতা। ঈশানীর আগমন যেন ভীষণ অপ্রত্যাশিত এক ঘটনা। তেমন করেই ওর পানে ভ্রুকুটি নয়নে তাকিয়ে আছে সবাই। ঈশানী দমল না। সবার চাহনি উপেক্ষা করে ভেজা চপচপে শরীর নিয়ে এগিয়ে গেল এরিসের নিকট। মুখোমুখি দাঁড়াতেই ঠোঁট কাঁপিয়ে কাতর স্বরে ডেকে উঠল রমণী। অরণ্য, কেন এসেছ? অপ্রত্যাশিত এক শীতল বাক্যস্রোত কণ্ঠনালী ভেদ করল মাফিয়া বসের। এরিসের কথা কর্ণগোচর হতেই বিস্ফারিত নয়নে একযোগে ঘুরে তাকালো তুষার এবং রিয়ানা। ভাবান্তর হলো না ঈশানীর মাঝে। ও এগিয়ে এসে এরিসের বক্ষ বিভাজিকায় মাথা রাখার প্রয়াস চালিয়ে বলল, আমি খুব ক্লান্ত এরিস, একটু সময় দাও। সময় দিল না মাফিয়া বস। ঈশানীর মাথাটা তার শরীর স্পর্শ করার আগেই ব্যগ্র থাবায় চেপে ধরল ওর গ্রীবাধীশ। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল ঈশানী। কিছু বুঝে ওঠার আগেই অনুভব করল নিঃশ্বাসের বিঘ্নতা। এক মুঠো বিশুদ্ধ বাতাসের তাড়নায় যখন হৃদযন্ত্র ছটফটিয়ে উঠল, ঠিক সেই সময় আবারও বাক্য ছুড়ল নির্দয় মানব। মাহিনের সাথে গিয়েছিলে, তাই না? শ্বাস প্রশ্বাসের বিঘ্নতায় অস্থির হয়ে আছে ঈশানী। কবজাবন্দি থাকা অবস্থাতেই বলতে চাইল, আমি মাহিনের সাথে যাইনি ইরিশ। বাক্য সম্পন্ন করতে দিল না ইরিশ, যেন ঈশানীকে তাড়ানোর বড্ড বেশি পায়তারা তার। তেমন করেই উগরে দিল নিজের নিকৃষ্ট দানবীয় সত্তা। মেয়েটার কোমল কণ্ঠনালীতে আঙুল দাবিয়ে হিসালো, ডিড ইউ ফাইন্ড বেটার দেন মি? ব্যাস, এক বাক্যে দুনিয়া দুলে উঠল রমণীর। একটা মেয়েকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সর্বশেষ অস্ত্র হলো তার চরিত্রে আঙুল তোলা। সেটাই করল ইরিশ। নিজের কানকেই যেন বিশ্বাস করা দায়। অপমানের নীল বেদনায় জীবন্ত লাশের ন্যায় স্তব্ধ হয়ে গেল ঈশানী। হৃদয়টা এফুরুফুর হয়ে শুরু হলো রক্তক্ষরণ। সুশ্রী নীলাক্ষী ছাপিয়ে কখন যে জলস্রোত গড়িয়েছে সে হদিশ জানা নেই রমণীর। কক্ষ জুড়ে পিনপতন নীরবতা। অসহনীয় এই নৈশব্দ ভেঙে শরীরের নয় বরং অন্তরের যাতনায় মাফিয়া বসের শূন্য চোখে চোখ রেখে আর্তনাদ করে উঠল ঈশানী। এরিস, কিভাবে উচ্চারণ করলে তুমি এটা? ব্লাডি মনস্টারের অনুভূতিহীন নির্দয় অশুভ আত্মা অবধি পৌঁছালো না সেই আর্তনাদ। তার আগেই অকস্মাৎ ধাক্কায় মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। দুর্বল শরীরটা মনের যাতনায় কাতর। তার উপর এহেন ধাক্কায় নিজেকে সামলাতে পারল না ঈশানী। হুমড়ে খেয়ে পড়তে কেঁদে উঠল হাউমাউ করে। পেলব নাসারন্ধ্র ভেদ করে ফিনকি দিয়ে রক্ত গড়াতেই পুরনো স্মৃতিতে টান পড়েছে আবারও। তরতর করে মাথাচাড়া দিয়ে উঠেছে সেসব গা শিউরানো অতীত। কে বোঝাবে মাফিয়া বসটাকে? ঈশানী যে বিধ্বস্ত, ওকে ভাঙার মতো আর কিছুই অবশিষ্ট নেই। রমণীর হৃদয় ছেঁড়া ক্রন্দনে রিয়ানা একটু টলে উঠলেও নির্বাক তুষার। চিরাচরিত থমথমে তার অভিব্যক্তি। নিঃশব্দে এগিয়ে গিয়ে এক হাঁটু দাবিয়ে ঈশানীর মুখোমুখি হয়ে বসলো এবার এরিস। মিলন ঘটালো নয়নের। যে নীলাম্বর নয়নে একবার তাকালে উদ্ভ্রান্তের নেই দিশেহারা হয় মাফিয়া বস, সেই নীলাক্ষীদয়ে দৃষ্টি আবদ্ধ রেখেই
ঠিক প্রথমবারের মতো মেয়েটার তুলতুলে চিবুকটা শক্ত হাতে চেপে ধরল সে। ব্যথার তীব্রতায় চোখ খিচে কাঁকিয়ে উঠল রমণী। না, লাগছে আমার। এক মুহূর্তের জন্য প্রকম্পিত হলো ইরিশের তীক্ষ্ণ অ্যাডামস অ্যাপেলস। মাফিয়া বস ঠোক গিলল বোধহয়। অতঃপর শুষ্ক অধর নাড়িয়ে প্রখর কণ্ঠে আওড়ালো, একটা ব্লাডি বিস্ট, একটা দূরদর্শক মাফিয়া বসের কাছ থেকে এর থেকে বেশি কি এক্সপেক্ট করো তুমি? কিচ্ছু না, আর কিচ্ছু আশা করি না। অবশেষে মুখ খুলল ঈশানী। কান্নার তোড়ে ভেঙে চুরে আসতে চাইছে তার সর্বাঙ্গ। ফ্যাকাশে মুখশ্রীর রক্তিম হয়ে উঠেছে অপমানে। ক্রন্দিত কণ্ঠ জুড়ে আক্ষেপের দাবানল। অনাচারের তীব্রতায় ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। তুমি এটা ডিজার্ভ করো। এরিসের জোরালো বাক্যে রমণীর ভাঙা ভাঙা কণ্ঠস্বর কেঁপে উঠল আবারও। আমি ভুলেই গিয়েছিলাম তুমি একটা জানোয়ার। বিবেক বিবর্জিত মনুষ্যত্বহীন দানব একটা। জানোয়ার কখনো কারোর জন্য নিজেকে বদলায় না, কোনোদিন বদলাতে পারে না। আমি ভুল করেছি তোমাকে ভালোবেসে, তোমাকে বিশ্বাস করে। আর সবশেষে কোনো এক অজ্ঞাত কারণবশত শেষ বাক্যটা সম্পন্ন করল না ঈশানী। দু হাতে নিজের পেটটাকে শক্ত করে আঁকড়ে ধরে ফুঁপিয়ে উঠল ফির। রমণীর নাজুক মন বিষক্রিয়ায় পরিণত হয়েছে। এতক্ষণে আর কারো সন্দেহ রইল না মাফিয়া বসের চূড়ান্ত বর্বরতা সম্বন্ধে। অতএব সরে দাঁড়ালো ইরিশ। কয়েকজন গার্ডকে ইশারা করতেই তারা দ্রুত এসে একটা কালো কাপড়ের আচ্ছাদনে মুখ ঢেকে ফেলল ঈশানীর। সঙ্গে সঙ্গে ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল মেয়েটা। আহ, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কি করছো তোমরা? আমাকে যেতে দাও। নিয়ে যাও। এরিসের রাজভারী কণ্ঠস্বর কর্ণগোচর হতেই ধরফরালো ঈশানী। ভালোবাসার মানুষটিকে উদ্দেশ্য করে আকুতি ভরা কণ্ঠে ছুড়ল অসহায় বাক্য। আমাকে ছেড়ে দিতে বলো ইরিশ, পায়ে পড়ি তোমার। অপমান, অনাচার আর সবশেষে অস্বীকার। যেন ছুটতে ছুটতে বড্ড ক্লান্ত মেয়েটা। তেমন করেই বিসর্জন দিল আত্মসম্মান। এক পর্যায়ে প্রতিক্রিয়া না পেয়ে ক্রন্দন থামিয়ে নিশ্চুপ হয়ে গেল মেয়েটা। কি জানি চেতনা এখনো আছে কি নেই। ঈশানীকে যখন ধীরে ধীরে নিয়ে যাওয়া হলো তখন ইরিশের দৃষ্টি ছিল নিগুড়, নিষ্প্রভ। শূন্য চোখে কখনো আবেগ প্রস্ফুটিত হয় না মানবের। তবুও এক অদ্ভুত নৈশব্দিক আধারে ছেয়ে গিয়েছিল তার কৃষ্ণগহ্বর। ঠক ঠক ঠক। বিস্তৃত করিডোরে জোরালো পদধ্বনি। অফিস কক্ষের দিকে তড়িৎ বেগে ধেয়ে আসছে একাধিক পদযুগল। ঈশানীকে যখন মুখ ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই তাকে অতিক্রম করে এগিয়ে যায় কয়েকজোড়া শক্ত বুট পরিহিত ছায়ামূর্তি। সর্বশেষ বুটজোড়া এসে অকস্মাৎ থমকে যায় ঈশানীর সম্মুখে। গার্ডগুলোকে হাতের ইশারা করতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে তারা। প্রথম দর্শনেই আগন্তুক ব্যক্তিটির সুচারু নয়ন আপাতমস্তক গিলে নিল ঈশানীকে। ঠোঁটের আগায় প্রস্ফুটিত হলো তির্যক বাঁকা হাসির রেশ। হাত বাড়িয়ে কালো কাপড়টা তুলতেই যাবে, তন্মধ্যে পেছন থেকে ভেসে এলো তুষারের স্পষ্ট আওয়াজ, ডোন্ট টাচ। পুরোশালে হাতটা থমকে গেল আচানক। চোখ ঘুরিয়ে সামনের দিকে দৃষ্টিপাত করতেই ফের বাক্য ছুড়ল তুষার, সি বিলংস টু সামন এলস। চকিতে কপাল ঘোচালো ড্যানিয়েল। তার বীভৎস ঝলসানো চেহারার একাংশ কালো মাস্ক দ্বারা আবৃত। অনাচ্ছাদিত অংশটুকু বিদঘুটে দেখায় ভীষণ। কপাল গোছানোর দরুন সহিংস দানবের ন্যায় ভয়াবহ লাগছে তার মুখটা। সেদিকে চেয়ে জোরপূর্বক হাসল তুষার। জানালো, অ্যাকচুয়ালি শি ইজ অলরেডি টেকেন। কপালের ভাঁজ উবে গেল ড্যানিয়েলের। মাথা নাড়িয়ে কপট হাসল সে। রমণীর ধনকের ন্যায় বাঁকানো শরীরটা আরও একবার লোভাতুর নয়নে পরখ করে বলল, সো স্যাড, তার সৌন্দর্য আমার নজর কেড়েছে। প্লিজ কাম ইন। হাতের ইশারায় ভেতরে প্রবেশ করার অনুরোধ জানালো তুষার। ড্যানিয়েল এগুলো। দরজা দিয়ে প্রবেশ করার সময় তুষারের থমথমে মুখের পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে লোকটা আওড়ালো, প্রতিশোধটা তোলা আছে তুষার জাওয়াত। ঠোঁট বাঁকালো তুষার। বিড়বিড় করে জানালো, আই অ্যাপ্রিসিয়েট ইউ। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে ইরিশ। টলটলে ব্যথাতুর দৃষ্টি তার মেঝেতে আবদ্ধ, ঠিক সেই জায়গাতে যেখানে একটু আগে ঈশানী পড়ে গিয়েছিল। না, পড়ে যায়নি, ইরিশ নিজেই ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। কি ব্যাপার রিস্কা, আমাকে ওয়েলকাম করবে না? দৃষ্টি ঘোরালো ইরিশ। তার সম্মুখ চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে ড্যানিয়েল। দুপাশে তার 4 জন করে মোট 8 জন সশস্ত্র গার্ড। দেখেই বোঝা যাচ্ছে আত্মপ্রতিরক্ষায় সচেষ্ট সে। তাকে দেখা মাত্রই শ্লেষ হাসির ঢেউ খেলে গেল মাফিয়া বসের ঠোঁটের আগায়। এগিয়ে গিয়ে নিজের গদিতে আসীন হয়ে কটাক্ষের স্বরে প্রত্যুত্তর করল, আমি যাকে তাকে ওয়েলকাম করি না মিস্টার হ্যারিসন।
ড্যানিয়েলের আধখানা মুখের রং পাল্টে গেল অকস্মাৎ। সে অপমান গিলেই বলল, সে তুমি ওয়েলকাম করো কিংবা নাই করো, আমাকে কিন্তু কখনো উপেক্ষা করা সম্ভব নয়। বিড়িতে কেন এসেছেন সেটা বলুন। কি ডিল আপনার? এরিসের কথার পাছে নিঃশব্দে হাসল ড্যানিয়েল। বীভৎস চেহারা জুড়ে তার অদ্ভুত কপটতা। গভীর স্বরে বলল, তোমাকে দুর্বল দেখাচ্ছে মাফিয়া বস। কোনো বিশেষ কারণ আছে কি? এরিস ইউভানের কোনো দুর্বলতা নেই। আপনার এক চোখের দৃষ্টিতে অপরিপক্কতা রয়েছে। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু নো, কিছুদিন পরপরই এরিস ইউভান নিজের মাফিয়া সাম্রাজ্য ছেড়ে কোথায় উধাও হয়ে যায়। তারপর যখন জানতে পারলাম গন্তব্যটা বাংলাদেশ, দেন আই ওয়াজ কনফিউজড। কেন এখানেই কেন? এরিস কাউকে কৈফিয়ত দেয় না। আগে নিজের ডিল ক্লিয়ার করুন, নয়তো বেঁচে বেরিয়ে যেতে পারবেন না। বজ্রধ্বনিতে প্রত্যুত্তর করল ইরিস। কিন্তু ড্যানিয়েল তো গভীর জলের মাছ। তার সন্দিহান দৃষ্টি কক্ষের প্রতিটি কোণায় কোণায় আবদ্ধ। আমাকে আটকাবে সাধকার। এদিকে তাকান। পেছন থেকে রিভলভার তাক করে রাশভারী আওয়াজে বাক্য ছুড়ল তুষার। সেদিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ড্যানিয়েল। অতঃপর ঘাড় ঘুরিয়ে এরিসের পানে দৃষ্টিপাত করে ক্রূর উল্লাস নিয়ে বলল, দিস ডিল বিলংস টু সামওয়ান এলস। আসলে আমরা একটা মেয়েকে খুঁজতে এসেছি, নীল চোখের বাঙালি মেয়ে। শেষ বাক্যটা ধীরে আওড়ালো ড্যানিয়েল। ডিল ক্যান্সেল। ঝট করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো এরিস। ড্যানিয়েল তির্যক হেসে বলে উঠল, আর ইউ ইনসিকিউর বিকজ অফ সামওয়ান? এরিস ডাজেন্ট কিপ এ ড্যাম অ্যাবাউট এক্সপ্লেনেশন। ইউ ক্যান লিভ নাও। ড্যানিয়েলের মুখের ওপর শক্ত কথাগুলো ছুঁড়ে মেরে লম্বা পায়ে গটগটিয়ে কক্ষ ত্যাগ করল ইরিস। আকাশে এক ফোঁটা আলো নেই, না তো জমিনে কোনো যানবাহন। নিরিবিলি মেঠো পথ জুড়ে অসহনীয় নিস্তব্ধতা। অদূর দিগন্তে একফালি চিরধরা নীল আলোয় আকাশটাকে ভয়ঙ্কর লাগছে ভীষণ। অঝোরধারার বর্ষণে কিঞ্চিত লাগাম টেনেছে প্রকৃতি। ইলশে গড়ে বৃষ্টির মাঝে ঘুটঘুটে তমসাচ্ছন্ন সড়কের শেষ মাথায় ল্যাম্পপোস্টের নিচে হাঁটুমুড়ে বসে আছে ঈশানী। শরীর তার কর্দমাক্ত, চোখে দুটি নেই। এক পৃথিবী সমান অভিমান আর বিধ্বস্ত ক্ষতবিক্ষত একটা হৃদয় নিয়ে গা ছেড়ে আনমনে বসে আছে সে। অযাচিত ভোতা বিষণ্ণতায় কাঁদতে ভুলে গেছে যেন। দুনিয়ার কোনো দুঃখই আর ছুঁতে পারছে না তাকে। পৃথিবীর মাঝে থেকেও ডুবে আছে এক অদ্ভুত মায়া কাননে। একটু পরে বৃষ্টির রেশ বাড়ল, সাথে বাতাসের প্রকোপ। আকাশ চিরে দানবীয় গর্জন করে উঠল মেঘকুঞ্জ। আকাশের বাজখাই আওয়াজ কর্ণগোচর হতেই সংবিত ফিরল রমণীর। বৃষ্টিতে ভিজে ফ্যাকাশে বদন নীল হয়ে যাচ্ছে তার। ঠান্ডার তোড়ে কাঁদছে সে তিরতিরিয়ে। পলকা হাত দুটো দিয়ে নিজেকে সুরক্ষিত করার প্রচেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছিল মেয়েটা। আজ বোধহয় পাপিকে ভালোবাসার দায়ে আকাশটাও ওকে আশ্রয় দিতে অপ্রসন্ন। ঠিক এমন সময় ঈশানী উপলব্ধি করল, চারিদিকের মুষলধারার বর্ষণ ছুঁতে পারছে না ওকে আর। ঠান্ডার প্রকোপটাও কমে এসেছে খানিক। অদ্ভুত এই ঘটনার রহস্য ভেদ করার প্রয়াসে উপরে তাকাতেই দেখল, মাথা থেকে কয়েক হাত উপরে ছাতা ধরে দাঁড়িয়ে আছে একটা স্যুটবুট পরিহিত লম্বা অবয়ব, যাকে দেখা মাত্রই রমণীর মলিন বদনে প্রস্ফুটিত হলো নির্বাক খুশির রেশ। ঠান্ডায় জমে যাওয়া ঠোঁট দুটো নাড়িয়ে অস্পষ্ট স্বরে আওড়ালো, মাহি। বলেছিলাম না আশেপাশেই থাকবো। প্রশস্ত হেসে জবাব দিল মাহিন। বাইরে ঝুম বৃষ্টি। প্রকৃতি আজ হামেশাই কেঁদে ভাসাচ্ছে। দীর্ঘ সময়ের ব্যবধানে প্রগাঢ় হয়েছে আধার। সন্ধ্যালগ্নের নিস্তব্ধতা ছাপিয়ে আলো জ্বলেছে ব্ল্যাক হোলে। সমুদ্রগত উত্তাল ঢেউয়ের গর্জনে মুখরিত চারিপাশ। অতঃপর পাষণ্ড এরিস ইউভানের পদধূলি পড়েছে ঈশানীর কক্ষে। কক্ষটা খালি পড়ে আছে। ভিন্টেজ কারুকাজ শোভিত নান্দনিক কক্ষের প্রতিটি দেয়ালে ভর করেছে অদ্ভুত এক শূন্যতা। প্রতিটি কোণে ঘুরপাক খাচ্ছে নির্মম হাহাকার। এরিসের দৃষ্টি ঘরের আসবাবগুলোর উপর নিবদ্ধ। সবকিছুই ভাঙাচোরা এলোমেলো। সে এগিয়ে গেল নিশ্চল পায়ে। আধভাঙা কফি টেবিলটার উপর রহস্যময়ী মলিন দ্যুতি ছড়াচ্ছে ব্যস্ত ব্লাড ডায়মন্ডের আংটিটা। হাত বাড়িয়ে সেটাকে তুলে নিল এরিস। এদিকে ওদিকে ঘুরিয়ে খানিকক্ষণ পরক করে হুঙ্কার ছেড়ে ডেকে পাঠালো গার্ডকে। জলদি ছুটে এলো দুজন গার্ড। মাফিয়া বসের সামনে দাঁড়াতেই মাথা নুয়ে কুর্নিশ জানালো তারা। ইয়াস বস। মেয়েটা কোথায়? একজন ভয়ে ভয়ে বলল, আপনি বলেছিলেন কক্ষে এনে তাকে মুক্ত করে দিতে। আমরা সেটাই করেছি। বাক্য শেষ হতেই গার্ডের পায়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল এরিস। তার চাহনির দৃঢ়তায় থরথর করে কেঁপে উঠল লোক দুটো। ঈশানীকে না পেয়ে দিশেহারা উন্মাদ হয়ে উঠল মাফিয়া বস।
হাতের থাবায় দেয়ালে টাঙানো কুড়ালটা মুঠোবন্দি করে এক কোপে শিরোচ্ছেদ করে ফেলল লোকটার। নিমেষেই রক্তের তুফান বয়ে গেল নান্দনিক কক্ষ জুড়ে। পাশে দাঁড়ানো গার্ডটার উষ্টাগত প্রাণ। সে প্রহর গুনছে নির্মম মৃত্যুর। নৃশংসতার চূড়োয় পৌঁছে শব্দ করে দম ছাড়ল ইরিশ। গর্জে উঠে বলল, আমি ওকে মুক্ত করে দিতে বলেছি, নজরের আড়াল করতে নয়। মাফিয়া বসের এহেন তুলকালামে ছুটে এলো তুষার। পায়ের নিচে চপচপে রক্তের জোয়ারে দৃষ্টি বোলাতেই ধ্বনিত হলো তার উদ্বিগ্ন কণ্ঠস্বর। কি হয়েছে? কক্ষে পা রাখা মাত্রই তুষারের দিকে তেড়ে এলো ইরিশ। রক্তাক্ত হাতের মুঠোয় ওর কলার চেপে ধরে গর্জন করে বলল, ও কোথায়? ইরিশের কণ্ঠে আক্রোশ। ঈশানীর অনুপস্থিতি টের পেয়ে লম্বা করে শ্বাস টানল তুষার। ইরিশকে শান্ত করার প্রয়াসে গলা খাদে নামিয়ে বলল, এখনই গার্ড পাঠাচ্ছি। এই মুহূর্তে এতটা উত্তেজনা আপনার জন্য সাপোর্টিভ নয়। বি নর্মাল ইরিশ, ইউ আর ইনজিওর্ড। জাস্ট শাট ইউর ফাকিং মাউথ তুষার। তুষারকে ধাক্কা মেরে গর্জে উঠল ইরিশ। তুষার বলল, রাশিয়া হলে এতক্ষণে সবগুলো ট্রান্সপোর্ট বন্ধ করে দিতাম, কিন্তু বাংলাদেশের মতো একটা রক্ষণশীল দেশে টেরোরিজম ইজ নট অ্যালাউড। তুষারের কথায় বিদ্রুপাক্ত হাসল ইরিশ। আচানক থাবায় যন্ত্রমানবের কোমর থেকে দুটো গান ছিনিয়ে নিয়ে কক্ষ ত্যাগ করতে করতেই স্বগতোক্তিতে আওড়ালো, কারোর প্রয়োজন নেই। ওকে খুঁজে বের করার জন্য ইরিশ একাই যথেষ্ট। বাট ইউ আর উইক। তুষারের মুখ থেকে বাক্য নিঃসৃত হতেই ফের পেছনে ঘুরে ওর কপাল বরাবর রিভলভার চেপে ধরল ইরিশ। দাঁতে দাঁত পেশে বলল, আমার কোনো দুর্বলতা নেই। আই রিপিট, আম নট উইক, আম দ্য স্ট্রং, ইউ ক্যান ইভেন সার্ভাইভ। একলহমায় কথাগুলো উগরে দিয়ে হনহনিয়ে চলে গেল সে। লম্বা করিডোরের আড়ালে ইরিশের পদধ্বনি মিলিয়ে যেতেই কাউকে ফোন লাগালো তুষার। ওপাশের ব্যক্তিটি রিসিভ করা মাত্রই দীর্ঘশ্বাস ছেড়ে আদেশ করল তাকে, ইরিশের গাড়িতে একটা ট্র্যাকার সেট করে দিও, জাস্ট ফর হিজ সেফটি পারপাস। মাহিনের কক্সবাজারের অ্যাপার্টমেন্টটা বেশ বিলাসবহুল, যদিও এখানে সচরাচর থাকে না মাহিন। কাজের ব্যস্ততা আর যান্ত্রিক শহরের কোলাহল থেকে দুদণ্ড ফুরসত পেতে যখন নিরিবিলি সমুদ্রের ধারে একটুখানি একাকী সময় কাটাতে ইচ্ছে করে, তখনই কেবল এমুখো হয় সে। তেমনই 2 মাস আগে নিজের দুটো হাতই অকার্যকর হয়ে যাওয়ার দরুন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমিয়েছিল মাহিন। সেখান থেকে সোজা কক্সবাজারের এই অ্যাপার্টমেন্ট। লিভিং রুমের কাউচে বসে ম্যাগাজিন ঘাঁটছিল মাহিন। দৃষ্টি তার ম্যাগাজিনে আবদ্ধ হলেও মনোযোগ নেই মোটেই। বারবার খেয়াল চলে যাচ্ছে ওয়াশরুমের বন্ধ দরজার দিকে। একটু বাদেই দরজা খুলে সেখানে বেরিয়ে এলো ঈশানী। মুঠিবন্দি টাওয়ালটা মাহিনের দিকে এগিয়ে দিয়ে বলল, ধন্যবাদ। সম্মোহনে হাসল মাহিন। কাউচে বসতে ইশারা করে জিজ্ঞাসা করল, এখন বেটার লাগছে? পায়ের পাতায় দৃষ্টি আবদ্ধ রেখে নির্লিপ্তে হ্যাঁ জানালো রমণী। ড্রেসটা কি ঠিকঠাক হয়েছে? আসলে এত রাতে সব ঠিকঠাক। বাক্য সম্পন্ন করার আগে প্রত্যুত্তর করল ঈশানী। ভাবুক ভঙ্গিমায় মাথা নাড়ালো মাহিন। মসৃণ কণ্ঠে বলল, ঠিক আছে, রামেন বানিয়েছি, চলো খাবো। মাহিন উঠতেই যাচ্ছিল, মাঝপথে বাদ সাধল ঈশানী। আমার কিছু বলার ছিল মাহিন। মাহিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই ঈশানী বলল, আসলে ইরিশ তোমাকে অ্যাকসেপ্ট করেনি, তাই তো? সেরকম কিছু নয়, কিন্তু আমি আর ফিরতে চাই না। কি করবে ভেবেছ কিছু? মাহিনের প্রশ্নে থমকে গেল ঈশানী। কিছুক্ষণ থেমে হাত নিয়ে রাখল নিজ উদরে। ঋণঋণে কণ্ঠে বলল, নিজের জন্য চিন্তা করছি না, কিন্তু আমার বাচ্চা। সম্পূর্ণ কথা আর কানে ঢুকল না মাহিনের। বাচ্চা শব্দটা উচ্চারিত হতেই মস্তিষ্ক খেই হারালো তার। ঈশানীকে নিজের করে পাওয়ার শেষ রাস্তাটাও চোখের সামনে এভাবে বন্ধ হয়ে যাওয়ায় ঠুনকো কাচের মতোই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মাহিনের অন্তর। যাতনায় টলমল করছে তার অক্ষিপট। প্রেমিকের দৃষ্টি সবাই বোঝে না, ঈশানীও বুঝতে পারল না। বাহ্যিক ব্যক্তিত্বটুকু ধরে রাখার অশেষ পায়তারা চালিয়ে অবুঝের মতোই প্রশ্ন করল মাহিন, বাচ্চাটা নিশ্চয়ই এরিসের? তড়া করে চোখ তুলে চাইল ঈশানী। গম্ভীর নীল চোখ দুটোতে রাজ্যের অভিমান ধরে রেখে বলল, মাহিন, আপনিও? ও হ্যাঁ, কিসব বলছি আমি, এটা তো এরিসেরই বেবি। এরিসি ওখানে আমার বাচ্চার জন্য হুমকি স্বরূপ। আমি চাই না আমার বাচ্চার উপর কখনো তার অশুভ ছায়া পড়ুক। নিজেকে সামলালো মাহিন। সশব্দে গলা খাকারি দিয়ে বলল, বেবিটাকে পৃথিবীতে আনার জন্য হলেও এই মুহূর্তে ভালো একটা এনভায়রনমেন্ট প্রয়োজন তোমার। কিছুদিন আগে কানাডার কিছু ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন হয়েছে আমার। খুব শীঘ্রই চলে যাব। তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো।
তৎক্ষণাৎ নাসূচক মাথা নাড়াল ঈশানী। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এরিস আমার পিছু ছাড়বে বলে আপনার মনে হয়? পৃথিবীর যে প্রান্তেই থাকি, ও আমাকে ঠিক খুঁজে বের করে ফেলবে। ঈশানীর কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল মাহিন। কণ্ঠে অগাধ আত্মবিশ্বাস নিয়ে বলল, এরিস ইউভান খুঁজলে ঈশানী তো কর্নিয়াকে খুঁজবে, অন্য কোনো দেশের পাসপোর্টধারী রমণীকে নয়। এটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 52। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।